এই জায়গাতে কিন্তু প্রচুর ভারতীয় নাগরিক যেমন রয়েছে, বাংলাদেশের মানুষও রয়েছে। কাজেই ওই বিদেশ ভ্রমণ করতে যাওয়া মানে প্রচুর টাকা খরচ হয়ে যাওয়া, অনেক টাকা খরচ হয়ে যায়, এই চিন্তা ভাবনাটা পুরোটাই ভুল। আর কুয়ালালামপুর থেকে বাটুকেবের পথে এই যে কমিউটার ট্রেন চলছে, এটা কিন্তু চলছে মিটার গেজে। এখানে আলু হচ্ছে 3.5 টাকা কিলো। দুরকম চা আছে, একটা হচ্ছে লোকাল চা, নর্মাল চা, একটা হচ্ছে মাদ্রাসি চা। পিছন থেকে পুরো ট্র্যাক দেখা যাচ্ছে, যে ট্র্যাক ধরে ট্রেনটা চলছে। আর এই সিঁড়ি বেয়ে যত যত উপরে উঠবো, এই মূর্তিটার প্রায় সমান সমান পৌঁছে যাবো। ইসলামিক কান্ট্রিতে এরকম হিন্দু মন্দির। 1 জুলাই 2024 ঘুম থেকে ওঠার পর যেটা প্রথম কাজ, সেটা গরম গরম চা বানানো, তাও আবার বাড়ি স্টাইলে। আর তারই মাঝে আপনাদের আরও একটি গল্প শোনানো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। মালয়েশিয়া দেশ সম্পর্কে যারা জানেন না তাদের জন্য বলি, ভারতবর্ষের পূর্বে তথা এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে 11টি দেশ রয়েছে। ভিয়েতনাম, ফিলিপিন্স, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। মালয়েশিয়ার মোট আয়তন প্রায় 3.5 লক্ষ বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 3.5 কোটি, 3টি ফেডারেল এবং 13টি রাজ্য নিয়ে গঠিত বিশ্বের 43তম জনবহুল দেশ মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় 60% মুসলিম। আর এই মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর, যেখান থেকে আপনাদের শোনাচ্ছি মালয়েশিয়াতে আমার দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। ভারতবর্ষ থেকে আগামী দিনে যারা মালয়েশিয়াতে আসবেন, সেই ব্যাপারে ভিসা, ফ্লাইটের টিকিট, ইমিগ্রেশন, সিম কার্ড, কিভাবে এইসব কিছু অ্যারেঞ্জ করবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা প্রথম এবং দ্বিতীয় পর্বে করে দিয়েছি। আজ আমরা যাব মালয়েশিয়ার বিখ্যাত একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, যার নাম বাটু কেভ, এবং একই সঙ্গে ঘুরে দেখব এই কুয়ালালামপুর শহরের মধ্যে অবস্থিত আরও একটি ভারতবর্ষ, যার নাম লিটল ইন্ডিয়া, এবং সেই সঙ্গে ঘুরে দেখব এই কুয়ালালামপুর শহরের টুইন টাওয়ার বা পেট্রোনাস টাওয়ারের রাতের সৌন্দর্য। স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে। বাট খাওয়া দাওয়া করতে গিয়ে যত হয়ে গেছে গোল। কেন গোল সেটা বলি আপনাদেরকে। আমরা গতকাল যখন ফিরছিলাম, তখন ফেরার পথে ওই যে 7-11 শপ আছে, ওখানে গিয়েছিলাম। তো 7-11 শপ থেকে এরকম ম্যাগি নিয়েছিলাম, গরম জলের মধ্যে দিয়ে দিলে এটা রেডি হয়ে যায়। তো এর বাইরে না এই যে ছবিটা রয়েছে, আগুনের ছবি, আমি বললাম এটা হয়তো মানে পেটে যখন খিদে আগুন জ্বলে তখন এরকম ম্যাগি খেলে এই আগুন নেভে। বাট এখানে গল্প আলাদাই। এটা যখন বানানো হলো, তখন যখন জিভে মানে মুখে দিয়েছি, এত ঝাল আমার কান দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে। বললাম ভাই, ম্যাগি আমার জন্য নয়। এমনিতে ম্যাগি আমার খুব একটা বেশি ভালো লাগে তা নয়, হাক্কা নুডলস মাঝে মধ্যে চলে, বাট ম্যাগি জিনিসটা আমি খুব একটা যে পছন্দ করি তা নয়। পাহাড়ে গেলে হয়তো কখনো কখনো খেতেও হয়। সেজন্য কী করলাম, সঙ্গে নিয়ে এসেছিলাম শসা, গাজর, পেঁয়াজ, লঙ্কা, সব কিছু এখানে কেটে সুন্দর করে স্যালাড বানিয়ে নিলাম। আর মুড়ি তো আমার সঙ্গে থাকেই, মুড়ি আর সেই সঙ্গে চানাচুরও নিয়ে এসেছি। এই করবো হচ্ছে ব্রেকফাস্ট, তারপর হচ্ছে বেরোবো আমার গন্তব্যে। যারা বিদেশে বেড়াতে আসছেন, সেখানে থাকার জন্য আমার মনে হয় যে এয়ারবিএনবির যে সমস্ত অ্যাপার্টমেন্টগুলো আছে সেগুলো কিন্তু বেস্ট। কারণ আপনার পক্ষে বারবার সম্ভবও নয় যে নিচে গিয়ে খাবার নিয়ে আসা, বারবার নিচে যাওয়া, বারবার উপরে ওঠার। আপনি যে অ্যাপার্টমেন্টে থাকছেন তার আশেপাশে যে সবসময় স্টোর, মানে যেখানে জিনিসপত্র পাওয়া যাবে বা খাওয়ার হোটেল থাকবে, এরকম কোনো মানে নেই। তো আপনারা যদি সঙ্গে কিছু খাবার দাবার ক্যারি করেন এবং এখানে এসে সেগুলো বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুবই সুবিধা। একদিক থেকে সময়টাও বাঁচে, দুদিক থেকে কিন্তু খাবার যে খরচ সেটা কিন্তু বাঁচে। আমি যেমন চাল ডাল নিয়ে এসেছি, সময় সুযোগ পেলে এখানে চাল ডাল ফুটিয়ে দেবো, সঙ্গে ঘি আছে, নুন আছে, একটু আলু শুদ্ধ ভাত খেয়ে নেবো। এয়ারবিএনবির এই সমস্ত যে অ্যাপার্টমেন্ট সেগুলো আপনারা বুক করতেই পারেন এয়ারবিএনবির যে অ্যাপ আছে বা ওয়েবসাইট থেকে আছে সেখান থেকে, কিংবা আপনারা এগুলো বুক করার জন্য কিন্তু উইগো অ্যাপে সাহায্য নিতে পারেন। কারণ উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল ফ্লাইট কিংবা ইন্টারন্যাশনাল হোটেল বুক করার জন্য উইগো অ্যাপ কিন্তু ইউজফুল। ফ্লাইটের টিকিট বুক করার ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে, তো কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে ফ্লাইটের খরচ কতটা কম পড়ে সেটা আপনারা সহজেই কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এয়ারবিএনবি, আগোডা, বুকিং.com, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে বা এয়ারবিএনবি বুক করলে আপনারা এটা কমে বুক করতে পারবেন, ভালো ডিল পাবেন, সেটা কিন্তু সহজে কম্পেয়ার করে আপনারা উইগো অ্যাপের মাধ্যমে এগুলো বুক করতে পারেন। এছাড়াও উইগো অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং, ভিসা অ্যাপ্লিকেশন এবং ইভেন্ট বুকিংও করতে পারবেন। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করে আমাকে কিন্তু অবশ্যই একটা ফিডব্যাক দেবেন। সময়বেলা 1:30 আমরা চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের পার্কিংয়ে। আমরা এখান থেকে ট্রান্সফার হবো হচ্ছে সামনে স্টেশনে। এই অ্যাপার্টমেন্টে আমরা রয়েছি, আর এই দিকে রয়েছে হচ্ছে স্টেশন। বিভিন্ন জায়গায় যাওয়ার ট্রেন কিন্তু এখান থেকে যায়। এটা হচ্ছে বানসার স্টেশন। আর এই যে ব্রিজটা রয়েছে না, এই ব্রিজটা আমাদের অ্যাপার্টমেন্টের সাথে কানেক্টেড রয়েছে। লিফট থেকে নেমে প্রথমে চলে গেলাম পার্কিংয়ে, পার্কিং থেকে এই ব্রিজ ধরে আমরা যাব ওই স্টেশনে।
আমরা এখান থেকে কুয়ালালামপুর সেন্ট্রালের ট্রেন ধরবো, কেএল সেন্ট্রালে গিয়ে ওখান থেকে আমরা ট্রেন ধরবো হচ্ছে বাটু কেভ যাওয়ার। এই হচ্ছে বাংসার স্টেশনের ভেতরে একটা খুব সুন্দর ফ্রুটস মার্কেটও রয়েছে। এখান থেকে আমাদের নিতে হবে যে টিকিট। আমরা রয়েছি বাংসারে, যাবো হচ্ছে কেএল সেন্ট্রাল, একটাই স্টেশন, রেড লাইন। দেখো কেএল সেন্ট্রাল রেড 1, ক্যাশ। এখানে লিখে দিয়েছে কোন নোট নেবে, 5 নেবে, 1 নেবে, আর কয়েনও নেবে। আমাদের টোটাল খরচা হবে হচ্ছে 2.20 রিঙ্গিত। আমরা দিলাম হচ্ছে 3 রিঙ্গিত। প্লিজ ওয়েট। 2টো টোকেন চলে এসছে আমাদের, আর সেই সঙ্গে খুচরো পয়সা। এখানে কিন্তু খুচরো পয়সা কাজে লাগানো যায় টিকিট কাটার ক্ষেত্রে। টিকিট তো কাটলাম, কিন্তু প্ল্যাটফর্ম তো একাধিক। কোন প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালে আমি কেএল সেন্ট্রালের ট্রেনটা ধরতে পারবো? এদিকে রয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 1, যেখানকার ট্রেন যাবে হচ্ছে গোমবাকের দিকে। গোমবাক একটা নদী এখানকার। আর এইদিকে যে প্ল্যাটফর্মটা রয়েছে এটা যাবে হচ্ছে পুত্র হাইটসের দিকে। তাহলে আমরা রয়েছি কোথায়? বাংসা স্টেশনে। তাহলে এখান থেকে আমরা যাবো পরের স্টেশনে। তাহলে আমাদেরকে ধরতে হবে হচ্ছে এই গোমবাক যাওয়ার ট্রেন, যেটা আসবে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। বিদেশে বেড়াতে এসে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা সবথেকে সস্তা সুবিধাজনক। কারণ কালকে যখন আমরা গ্র্যাব বুক করেছিলাম, দেখছিলাম ওয়েদার খারাপ হলে, তারপরে রাত হয়ে গেলে ভাড়া অনেকটাই বেশি। এই প্রবলেমটা আমাদের রাশিয়াতে বা উজবেকিস্তানে হয়নি, কিন্তু এখানে দেখলাম গ্র্যাবের ভাড়া একটু বেশি। অনেকে বলছিল সস্তা, হয়তো কোনো জায়গায় সস্তা, রাত হলে হয়তো ভাড়া বেড়ে যায় বা ট্যাক্সি অ্যাভেলেবিলিটি কম থাকলে। ওখানে লেখা আছে নেক্সট ট্রেন উইদিন 4 মিনিট। আর এই যে ট্র্যাকটা রয়েছে, এই ট্র্যাক ধরেই আমাদের ট্রেন আসবে। উঠে পড়লাম ট্রেনে একটা স্টপেজের জন্য। এখানে কিন্তু ঘোষণাও হবে যে পরবর্তী স্টেশন কোনটা এবং সেখান থেকে অন্য কোন স্টেশনের ট্রেনের কানেক্টিভিটি রয়েছে। আর ভেতরে এরকম ডিসপ্লে রয়েছে যেখানে ট্রেনের স্টেশন শো করবে, মানে স্টেশন মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। সময় দুপুর 1:45, আমরা পৌঁছালাম কেএল সেন্ট্রাল স্টেশনে। এখান থেকে এমআরটি, কেটিএম সমস্ত লাইন ভাগ হয়। আমরা যাব হচ্ছে কেটিএমের দিকে। কেটিএম এখানে বাইক নয়, কেটিএম হচ্ছে এখানকার কমিউটার ট্রেন। এই কেটিএম যে কমিউটার ট্রেন রয়েছে, এই ট্রেন ধরে কিন্তু যাব হচ্ছে বাটু কেভ। আর ওই ট্রেনে যাওয়ার টিকিট কিন্তু আপনারা অনলাইনে বুক করতে পারবেন। আমরা কালকে রাত্রে অনলাইনে বুক করে নিয়েছি। স্টেশনে এসেও করতে পারবেন, অনলাইনেও করতে পারবেন। এই দেখুন লেখা আছে প্ল্যাটফর্ম নাম্বার 5 থেকে ছাড়বে হচ্ছে বাটু কেভ যাওয়ার ট্রেন। লালওয়ান মানে হচ্ছে এখানে রুট। দুপুর 2:46, আর এখন বাজে হচ্ছে 1:49। বহুত টাইম লাগবে। কুয়ালালামপুর বেড়াতে এসে আপনারা যেখানে ঘুরতে যান সব জায়গায় কিন্তু ট্রেনের কানেক্টিভিটি রয়েছে, ট্রেন এবং বাস। আর ট্রেন যদি আপনারা ধরতে চান, এই কেএল সেন্ট্রাল বা কুয়ালালামপুর সেন্ট্রাল হচ্ছে মেন স্টেশন পয়েন্ট, মিড পয়েন্ট। এবং এখান থেকে সব দিকে যাওয়ার ট্রেনের কানেকশান রয়েছে। এলআরটি হোক, এমআরটি হোক, মুন রেল হোক, সব কানেক্টিভিটি কিন্তু এখান থেকে রয়েছে। আর একই সঙ্গে বলবো, আপনারা এখানে এসে যে হোটেল বা অ্যাপার্টমেন্ট যাই বুক করুন না কেন, চেষ্টা করবেন সেটা কেএল সেন্ট্রালের আশেপাশে বুক করার, অথবা এমন জায়গায় বুক করার যেখান থেকে খুব তাড়াতাড়ি কেএল সেন্টার পৌঁছানো যায়। কারণ কমিউনিকেশান বা ট্রান্সপোর্টেশন কিন্তু আপনাদের ট্র্যাভেলকে অনেক ইজিলি অ্যাক্সেস করতে সাহায্য করবে। বাকি তো আমি সব গাইড আপনাদেরকে ব্লগে দিয়ে দিচ্ছি। কেএল সেন্ট্রাল স্টেশনে অনেক রকম দোকান রয়েছে, আর সেই দোকানের মাঝে দেখলাম এখানে কিন্তু 7-Eleven শপও রয়েছে। আপনারা হয়তো জানেন যে 7-Eleven শপে কিন্তু সব জিনিসপত্র ঠিকঠাক দামে পাওয়া যায়। জলের বোতল, খাবার, কেক, অনেক কিছু পাওয়া যায়। তো টুকটাক আমরা কিছু কিনে নিই এখানে এই জার্নিতে খাওয়ার জন্য। এখানে যেমন রেডি টু ইট ফুড রয়েছে, তেমনি নানা রকম স্যান্ডউইচ রয়েছে। আর সেই সাথে কিন্তু দেখুন এখানে মাইক্রোওয়েভও রয়েছে। তো এই মাইক্রোওয়েভে কিন্তু আমরা এই যে স্যান্ডউইচ নিলাম না, এই স্যান্ডউইচকে গরম করে নিলাম। এই যে প্লাস্টিকটা রয়েছে এটা কিন্তু মাইক্রোওয়েভ প্রোটেক্টেড, এখানে লেখাই আছে, দেখে নিলাম এটা। তারপর মুখটা খুলে ভেতরে গরম করে নিলাম। আপনারা যখন থাইল্যান্ড যাবেন, ব্যাংকক, পাটায়া, ফুকেট, ওখানে কিন্তু সব জায়গাতে 7-Eleven শপ পাবেন। আবার যখন মালয়েশিয়া আসবেন এখানেও পাবেন। ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুরে পাওয়া যায় কিনা জানি না, ওটা ওখানে গিয়ে বলতে পারবো। বাট কেনাকাটার জন্য কিন্তু 7-Eleven হচ্ছে বেস্ট, মানে জিনিসপত্রের দামের দিক থেকে। বিশেষ করে জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস, তারপরে টুকটাক খাওয়া দাওয়ার জিনিস সব কিন্তু এখানে পেয়ে যাবেন। মানে অনেক রকম খাওয়া দাওয়ার জিনিসই পাবেন। আমি তো সব খাবারের নাম জানি না, অতটা পরিচিত নয়। যারা আপনারা অনেকেই আছেন যে ফরেন ট্রিপ করেন বা বাইরের খাবার দাবারের সাথে একটু বিশেষ পরিচিত, তারা হয়তো এখানে মোটামুটি সব খাবার পেয়ে যাবেন, বা সব খাবার দেখেই বুঝতে পারবেন যে কোনটা কোন খাবার।
কালকে রাত্রে 1:13 টিকিট কেটেছিলাম। হ্যাঁ, এখান থেকে বাটুকে পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল একটা টিকিটে এক পিঠের জন্য 2.60 রিঙ্গিত। আমরা দুটো কেটেছি, দুটো টিকিট এভাবে এসছে। এবার এই যে কিউআর কোডটা আছে, এটা ওই যে মেশিন রয়েছে ওখানে স্ক্যান করতে হবে। কমিউটার ট্রেন বাটু কেভস, প্ল্যাটফর্ম নাম্বার 5। একটু আমরা আমাদের ট্রেন রুটের সাথে পরিচিত হই। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে কোয়ালালামপুর সেন্ট্রাল থেকে, তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8 নম্বরে গিয়ে আমাদের ট্রেনের জার্নি শেষ হবে। 8 নম্বরে রয়েছে বাটু কেভ। আর এই পুরো জার্নিটা সম্পূর্ণ করতে আমাদের ট্রেন সময় নেবে হচ্ছে 30 মিনিটস। এই যে এতগুলো ট্রেন স্টেশন রয়েছে না বিভিন্ন দিকে, প্রত্যেকটা স্টেশনের সাথে কিন্তু কোনো না কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টের নাম জড়িয়ে রয়েছে। এরপরে যখন আমরা ওই পেট্রোনাস টাওয়ার দেখতে যাব বা কুয়ালালামপুর টাওয়ার দেখতে যাব, তখনও কিন্তু একটা স্টেশনে নেমে সেখান থেকে যাব। পাবলিক ট্রান্সপোর্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু কুয়ালালামপুরে যে সমস্ত সাইট সিনগুলো সবই করে নিতে পারবেন। শুধু দরকার হচ্ছে একটু ওয়ার্কআউট করে আসা, মানে এইটুকু জেনে আসা যে আমরা কোন স্টেশন থেকে উঠে কোথায় নামবো এবং সেখান থেকে কী দেখে আবার সেখান থেকে ট্রেন নিয়ে একটা জায়গায় যাবো। ব্রেকফাস্ট করে বেরোন, লাঞ্চ ডিনার বাইরে করে রাতে ঘরে ঢুকুন। 2 দিন 3 দিনে আপনাদের মালয়েশিয়া খুব ভালোভাবে ঘোরা হয়ে যাবে এবং খরচা অনেক কম হবে, অনেক কম, একদম থাইল্যান্ডের মতোই। বিদেশ ট্রিপ করার ক্ষেত্রে যেটা সবথেকে বেশি খরচ সেটা হচ্ছে ফ্লাইটের টিকিট। মানে ভারতবর্ষ থেকে আপনি যে কুয়ালালামপুর এলেন, কুয়ালালামপুর থেকে ভারতবর্ষ ফিরে গেলেন, এই খরচটাই বেশি। বাট ফ্লাইটের টিকিটটা যদি আগে থেকে করে নেওয়া যায় সেটা মোটামুটি কখনো কখনো 7-8 হাজার টাকা তো হয়ে যায়, পার পার্সনের কথা বলছি। এ রয়েছে মহিলাদের ওয়েটিং এরিয়া, তার জন্য এরকম গোলাপি করে দেওয়া হয়েছে, লেখা আছে লেডিস ওয়েটিং এরিয়া। আমরা যে কামরাটায় উঠলাম এই কামরাটার নাম্বার হচ্ছে নম্বর কামরা, লেখা আছে কত নম্বর কামরা। এই সব ট্রেনের টিকিটে কিন্তু সিট নাম্বার লেখা থাকে না, মানে এটা লোকাল ট্রেনের মতোই। আপনি টিকিট কাটলেন, যে কোনো সিটে আপনি বসতে পারবেন, লেডিস সিট ছাড়া। আর ট্রেনগুলো কিন্তু ছোটো ছোটো ট্রেন, এমন নয় যে বিশাল বড় ট্রেন 22-23টা কামরা, ওরকম নয়। হয়তো ABCDEF 6টা। এখন সময় দুপুর 2:47। দেখা যাক ট্রেন আমাদের কখন গিয়ে পৌঁছাচ্ছে বাটু কেভস। Station berikutnya, Kuala Lumpur. Next station, Kuala Lumpur. এই ট্রেনটা যেহেতু কুয়ালালামপুর সেন্ট্রাল থেকে বাটুকেভের মাঝে বেশ কয়েকটা স্টেশনে দাঁড়ায়, তো আপনারা যদি সেই স্টেশনগুলোর কাছাকাছি কোথাও থাকেন এবং সেখান থেকে এই ট্রেনে ওঠেন, তাহলে আপনাদেরকে কুয়ালালামপুর সেন্ট্রাল আসার দরকার নেই। এই মালয়েশিয়া দেশটাতে না 13টা রাজ্য রয়েছে আর 3টে ফেডারেল টেরিটরি রয়েছে। তার একটা হচ্ছে কুয়ালালামপুর, একটা হচ্ছে পুত্রাজায়া, আরেকটা হচ্ছে লাবুয়ান। আর এই কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়ার রাজধানী। কুয়ালালামপুরে রয়েছে 11টা ডিস্ট্রিক্ট, আর কুয়ালালামপুরের মোট জনসংখ্যা প্রায় 90 লক্ষ। আমাদের গন্তব্যের পরবর্তী এবং শেষ স্টেশন হচ্ছে বাটু কেভ। আর বাটু কেভ পৌঁছানোর আগে দেখুন আশেপাশের দৃশ্য কীরকম বদলে গিয়েছে। আমরা কিন্তু কুয়ালালামপুর শহর থেকে অনেকটাই বাইরে চলে এসেছি। আর কুয়ালালামপুর থেকে বাটু কেভের পথে এই যে কমিউটার ট্রেন চলছে, এটা কিন্তু চলছে মিটার গেজে। বাটু কেভের যে মূল আকর্ষণ হিন্দু মন্দির, সেটা কিন্তু স্টেশন থেকে দেখা যায়, স্টেশনের একদম পাশেই। সময় বেলা 3:16। আমরা পৌঁছে গেলাম বাটু কেভ স্টেশনে। আর এটা হচ্ছে বাটু কেভ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানেও একইভাবে টিকিট স্ক্যান করে স্টেশনের বাইরে বেরোতে হবে। আর টিকিট আপনার আগে থেকে কেটে আনতেও পারেন, যেমন আমরা কেটে নিয়ে এসেছি, মানে ফেরার টিকিটের কথা বলছি। বা এখানে কিন্তু স্টেশনে টিকিট কাউন্টার আছে, এখান থেকেও আপনারা টিকিট কাটতে পারবেন। আপনারা যারা আগামী দিনে আসছেন তাদের ক্ষেত্রে আমি একটা পরামর্শ দেবো, আপনারা সকালে ট্রেন ধরে আসুন। বাটু কেভটা একবেলারই প্রোগ্রাম, যা আসা নিয়ে। স্টেশন থেকে বেরোনোর পর এরকম একটা রেস্টুরেন্টও রয়েছে, যদি আপনারা ব্রেকফাস্ট না করে আসেন বা এখানে এসে করতে চান করে নিতে পারবেন। সামনেই রয়েছে হচ্ছে বাটু কেভস। স্টেশন থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্স। এই হচ্ছে স্টেশন থেকে বেরোলেন, এই পথ ধরে এলেন, আর এই যে সামনে যে রাস্তাটা রয়েছে এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার রাস্তা। অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়, তো জল আর ফলের ভীষণ দরকার হয় এই জায়গাটা এসে। সঙ্গে জলের বোতল অবশ্যই ক্যারি করবেন, চাইলে এখান থেকেও জলের বোতল নিয়ে নিতে পারেন। টুরিস্টরা যে বাঁদরগুলো ছবি তোলে না, আমার কেন জানি না মনে হয় এরা খুব বিরক্ত হয়। কিছু বাঁদর দাঁড়িয়ে আছে, একদল পর্যটক তাদেরকে ঘিরে ছবি তুলছে, এরকম করছে ক্যামেরাটা। এই প্রাণীগুলো হয়তো বিরক্ত হয়, ওরা তো আর বোঝে না কোনো কিছু, ওই দাঁত মুখ খিচিয়ে তেড়ে যায়, কখনো গায়ে উঠে পড়ে। সিটি থেকে এই বাটু কেভ আসার জন্য বিভিন্ন প্যাকেজও রয়েছে, অনেক ট্যুরিস্ট এজেন্সি রয়েছে, তারা নিয়ে আসে, তাদের বাসও এখানে এসেছে। ট্রেন ছাড়াও কিন্তু প্রয়োজনে আপনারা ক্যাবে করেও আসতে পারেন। কেভ যাওয়ার রাস্তা রয়েছে ওপরে, প্রায় 300-র কাছাকাছি সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি দিয়ে আমাদেরকে ওই গুহাতে যেতে হবে। আর এই যে সমস্ত পাহাড়গুলো রয়েছে না, এগুলো হচ্ছে সমস্ত চুনাপাথর বা লাইমস্টোন কেভ। বাতু কেভ বা বাতু গুহা দেখানোর আগে এই জায়গা সম্পর্কে কয়েকটা তথ্য দিয়ে রাখি।
কুয়ালালামপুর শহর থেকে 13 কিলোমিটার দূরেই রয়েছে এই বাতু কেভ। খুব কাছেই রয়েছে বাতু পাহাতু নদী, যা থেকে এই বাতু কেভ কথাটা এসেছে। তামিল ভাষায় এই মন্দিরকে বলা হয় পাথুমালাই। মালয়েশিয়াতে তামিল হিন্দুদের অন্যতম মন্দির এবং একই সঙ্গে থাইপুসাম উৎসবের কেন্দ্রবিন্দু এই বাতু কেভ মন্দির, যা উৎসর্গ করা হয়েছে তামিল দেবতা লর্ড মুরুগানকে। সারা বিশ্বে সবথেকে উঁচু 43 মিটার মুরুগানের মূর্তি নির্মিত হয়েছে এই স্থানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার উচ্চতায় অবস্থিত এই গুহা মন্দিরে পৌঁছাতে গেলে পর্যটকদেরকে 272টা সিঁড়ি অতিক্রম করতে হবে। প্রথম সিঁড়িতে পা রাখলাম, আর এখন সময় হচ্ছে 3:57। কোথাও দেখলাম 272, কোথাও দেখলাম 274। তো শুরু করলাম চড়াই, দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। আর এই সিঁড়িগুলো না বিভিন্ন রঙের, এটা ব্লু, ওখানে রেড, ওইদিকে ভায়োলেট, ওখানে ইয়েলো, ওইদিকে গ্রিন। ওই জন্য নিচ থেকে যখন আমরা দেখছিলাম খুব সুন্দর লাগছিল। খুব যে বেশি পায়ে ব্যথা করছে বা শ্বাসকষ্ট হচ্ছে এমন কিছু নয়, অবশ্যই এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান। আর সিঁড়ি ধরে ওঠার সময় না মানে উঁচু জায়গাতে একটা কায়দা আছে, এই কায়দাটা যদি করা যায় তাহলে ওঠার পরিশ্রম মনে হয় একটু কম হয় বা পায়ে প্রেশারটা কম পড়ে। ওইখান থেকে শুরু করেছিলাম, পৌঁছে গেলাম। আর এখন টাইম হয়েছে 4:05। 3:57 থেকে 4:05, মানে ওই 7 থেকে 8 মিনিট মতো সময় লাগলো উপরে উঠতে। এখানে কিছু দোকানপাট রয়েছে যেখান থেকে আপনারা পানীয় জল বা এনার্জি ড্রিঙ্ক কিনতে পারবেন। এতগুলো সিঁড়ি পেরিয়ে বাটু কেভ তো পৌঁছালেন। এই যে চুনা পাথরের গুহা বা লাইমস্টোন কেভ রয়েছে, এর ভেতরে কি আছে এবার সেটাই দেখব। উপর থেকে টিপ টিপ করে জলের ফোঁটা এসে পড়ছে। এই সিঁড়িগুলোতে জল পড়ে রয়েছে, একটু সাবধানে নামতে হবে। চুনা পাথরের এই গুহাগুলি নির্মিত হয়েছিল প্রায় 400 কোটি বছর আগে। বহু বছর আগে এই গুহাগুলি ছিল ওরাং আসলি এই উপজাতিদের বাসস্থান। 1878 সালে প্রকৃতিবিদ উইলিয়াম হর্নডে এই গুহাগুলি আবিষ্কার করেন। মালয়েশিয়াতে বসবাসকারী বিশিষ্ট ব্যবসায়ী তথা তামিল হিন্দু ধর্মের প্রতিনিধি থাম্বোসামি পিল্লাই এই গুহাগুলিকে হিন্দু ধর্মের উপাসনার স্থান হিসাবে প্রচার করেন। 1891 সালে এই জায়গাতে নির্মিত হয় হিন্দু মন্দির, যা উৎসর্গ করা হয় লর্ড মুরুগানকে। বাতু কেভের এই প্রবেশদ্বারকে বলা হয় টেম্পল কেভ। মালয়েশিয়া যেহেতু ইসলামিক কান্ট্রি, তো এখানে যারা ট্যুরিস্ট রয়েছে না তাদের অনেকেই কিন্তু মুসলিম। মহিলা ট্যুরিস্টরা রয়েছেন, তারা অনেকে হিজাব পরে এসেছেন। তারা মন্দিরে হয়তো ঢুকছেন না, কিন্তু তারা মন্দিরের বাইরে থেকে কিন্তু ফটোগ্রাফি করছেন বা ভিডিও করছেন। ইসলামিক কান্ট্রিতে এরকম হিন্দু মন্দির। ভেতরে তো হাওয়া চলাচল করছে না, যা হাওয়া আসছে ওই ওপরে পাথরের ফাঁক দিয়ে। ভেতরে একটু অন্যরকম গরম আছে আর প্রচুর ঘাম হচ্ছে। এটাই হচ্ছে শেষ প্রান্ত গুহার। এখানে এসে গুহা শেষ হয়ে গিয়েছে। এখানে আরেকটা মন্দির রয়েছে। মন্দিরে কিন্তু বিভিন্ন রকম নৈবেদ্যও চড়ানো যায়, সেগুলোর সময়সীমা রয়েছে, কখন কোন নৈবেদ্য চড়ানো যায়। ফ্রুট আর্চেনায় রয়েছে, মানে ফল পুজো, কোকোনাট আর্চেনায় রয়েছে, আর তার কীরকম রেট সেগুলো রয়েছে। বাটু কেভ দেখা সম্পূর্ণ করে স্টেশনে ফিরে এলাম। এবার অপেক্ষা কুয়ালালামপুর সেন্ট্রাল ফিরে যাওয়ার ট্রেনের। এখানে 8 ঘন্টা অন্তর অন্তর ট্রেন, সুতরাং অপেক্ষা করতেই হবে। আর ট্রেনের টাইমগুলো, বিশেষ করে বাটু কেভ থেকে কুয়ালালামপুর সেন্ট্রাল যায়, ট্রেনের টাইমগুলো একটু জেনে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। যে ওখান থেকে নেমে এসে তাহলে ওয়েট করতে হবে না, নামলেন ট্রেনে উঠে পড়লেন, তারপরে আবার কুয়ালালামপুর সেন্ট্রাল ট্রান্সফার হয়ে গেলেন। এখানে বসে একটা জিনিস দেখছি, দেখুন বসার জায়গা না থাকলে আমাদের একটু অসুবিধা হয়, মনে হয় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কখন ফাঁকা পাবো বেঞ্চ। বাট যারা ফরেনার তারা দেখুন এমনি মাটিতে কিন্তু বসে পড়েছে। আমি অনেক জায়গায় দেখেছি যারা ফরেন ট্যুরিস্ট না বা ফরেনার যারা বেড়াতে বেরিয়েছে, তারা খুব অ্যাডজাস্টেবল যে কোনো পরিস্থিতিতে। তারা তো বসার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এখানে বসতে হবে, সেখানে বসতে হবে, এসব পরোয়া করে না। যেখানে পেলো সেখানেই বসে গেল। এই জিনিসটা খুব ভালো লাগে। আর জল দেশটা পেয়েছিল আর গরম লাগছিল, তার জন্য একটা কোকোকোলা কিনলাম এখান থেকে। এটার দাম পড়লো হচ্ছে 4 রিঙ্গিত। দাম একটু বেশি, এখানে টুরিস্ট স্পট তো, জিনিসপত্রের দাম একটু বেশি। চলে এসছে ট্রেন। আমাদের ট্রেন রওনা দিয়ে দিয়েছে কুয়ালালামপুর সেন্ট্রালের উদ্দেশ্যে। কুয়ালালামপুর সেন্ট্রালে খানিকক্ষণ আগে পৌঁছে খিদে পেয়ে গেল। যখন এখান থেকে গিয়েছিলাম, এখানে দেখলাম কেএফসির দোকান আছে। কেএফসির দোকান শিয়ালদা স্টেশনেও আছে, কিন্তু আমি কখনো কেএফসি খেতাম না। কেএফসি খাওয়ার মানে ব্যাপারটা ধরলাম সেটা হচ্ছে রাশিয়ায় গিয়ে প্রিয়ম আমাকে কেএফসি খাইছিল। এখানে এরকম একটা চিকেনের পিস, এখানে কোল্ড স্ল রয়েছে, আর সেই সঙ্গে ভাত। দেখুন ভাত খাই, দুরকম রাইস আছে, একটা হচ্ছে প্লেন রাইস, একটা কার্নেল রাইস। এটার মধ্যে কার্নেল রাইস। ভাতটার মধ্যে বিভিন্ন মশলা দেওয়া আছে, অন্যরকম লাগছে খেতে।
সেম ডিশ দুটো পড়েছে আমাদের 28 রিঙ্গিত। KFC-তে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমাদের গন্তব্য কুয়ালালামপুর শহরের লিটল ইন্ডিয়া, যেটা কুয়ালালামপুর সেন্ট্রাল স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায়। রাস্তার ওই পারে গেলে তারপরে পৌঁছাবো হচ্ছে লিটল ইন্ডিয়াতে। KL সেন্ট্রাল যে স্টেশন, সেখান দিয়ে বেরোতে গিয়ে দেখছি এখানে শপিং মল আছে। পাওয়া যায় স্টেশন সংলগ্ন এত বড় একটা শপিং মল, কি সুন্দর, আর কত রকম দোকান এখানে। সেন্ট্রাল স্টেশন কুয়ালালামপুর। আর এই যে লেখা আছে না জালান তুন সাম্বান্থন, এই যে সাম্বান্থন স্ট্রিট, এটাই হচ্ছে লিটল ইন্ডিয়া রাস্তা। স্টেশনের বাইরে শপিং মল, আর শপিং মলের বাইরে এসে এই দেখুন এইদিকে রাস্তার দোকানপাট, এইরকম একটা ফুট ওভারব্রিজ রয়েছে এরকম সুন্দর, দিয়ে আমরা যাবো হচ্ছে ওই পাটটায়। কুয়ালালামপুর সেন্ট্রালের যে মোনোরেল সেটা এখান দিয়ে ছাড়ে। পৃথিবী কোথায় পৌঁছে গিয়েছে, সভ্যতা কোথায় পৌঁছে গেছে, মানুষের চিন্তাভাবনা, প্রযুক্তি কতটা আপগ্রেড হয়েছে, এগুলো জানার জন্য বিদেশে আসতেই হবে। এক একটা দেশ কত দিক থেকে কত উন্নত। এই যে এটা হচ্ছে সেই শপিং মলটা, শপিং মলটার নাম হচ্ছে এনিউ সেন্ট্রাল। এই যে আমরা রাস্তা পার হয়ে চলে এলাম না, এই পারে এসে কিন্তু সব কিছু বদলে গিয়েছে। এখানে জিজ্ঞেস করলাম, বললাম লিটল ইন্ডিয়ার গেটটা কোথায়, এখানে গেট আছে, বলো সামনে আছে। এই জায়গাটার আরও একটা নাম আছে, সেটা হচ্ছে ব্রিকফিল্ডস। তো মালয়েশিয়ার এই যে জায়গাটা ব্রিকফিল্ডস, এটা সবচেয়ে লিটল ইন্ডিয়া, কারণ এই জায়গাতে কিন্তু প্রচুর ভারতীয় নাগরিক যেমন রয়েছে, বাংলাদেশের মানুষও রয়েছে। আমি ফ্লাইটে আস্তে আস্তে কথা বলছিলাম একজনের সাথে, বললো যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এখানে কাজ করতে আসে, ব্যবসার জন্য আসে। তবে এখানে যে সমস্ত ভারতীয়রা রয়েছে না, তাদের মধ্যে তামিলের লোক বেশি। এই লিটল ইন্ডিয়াতে ইন্ডিয়ানরা যারা থাকে, তাদের মেন যে বিজনেস সেটা হচ্ছে পোশাক, তারপরে মশলা, ফুলের মালা, এরকম জিনিসের বিজনেস এখানে বেশি চলে। মানে এখানে নামার পরে দেখবেন শাড়ি জামা কাপড়ের দোকান কিন্তু অনেক রয়েছে। এই যে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, চাপাটি, রুটি, পুরি, ইডলি, সব ভারতীয় খাবার। বিদেশে এসে ভারতের ছোঁয়া। এবং খাবার দাবারের মধ্যে তুমি দেখো একটা কিন্তু ওই যে দক্ষিণী খাবারের ছোঁয়া আছে সব কিছুর মধ্যে। এখানে গন্ধটা ওরকম, আমরা যে মশলাটা ইউজ করে আমরা চেন্নাই গিয়ে ওরকম খাবার কিন্তু অনেকবার খেয়েছি, তার সাথে কিন্তু এখানকার খাবারের প্রচুর মিল। এটা হচ্ছে বিবেকানন্দ আশ্রম, কুয়ালালামপুর। ফুরিয়ে আসা বিকেলে বিদেশের মাটিতে পথ চলতে চলতে স্বামীজির এই স্ট্যাচু দেখে মনটা সত্যি ভীষণ ভালো হয়ে গেল। দিনের বেলা যে কোনো শহরের সৌন্দর্য একরকম, কিন্তু শহরের সৌন্দর্য দেখতে গেলে রাত্রিবেলায় ভালো, কারণ তখন জলে নানা রকম আলো। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে একটু এই জায়গাটায় বসাই যায় রাস্তার ধারে। এখানে বেশ সুন্দর কিন্তু হাওয়াও রয়েছে। এই গেটটার সঙ্গে আমাদের ভারতবর্ষের একটা বিশেষ জায়গার মিল আছে। জায়গাটার নামই বলবো না, জায়গাটা হচ্ছে মধ্যপ্রদেশে। আপনারা বলবেন যে মধ্যপ্রদেশের কোন জায়গায় এরকম গেট রয়েছে। কুয়ালালামপুর সত্যি একটা সুন্দর শহর, অন্তত দুবাইয়ের মতো রুক্ষ নয়। দুবাইয়ে যেমন লাক্সারিয়াস ব্যাপারটা বেশি, একটা লাক্সারিয়াস গন্ধ, একটা আভিজাত্যের গন্ধ, বাট মালয়েশিয়ার এই কুয়ালালামপুর কিন্তু সত্যি ভালো শহর। মিডিল ক্লাস চিন্তাভাবনা, তারপরে দোকানপাটও মোটামুটি খাবার দাবারের রেট ঠিকঠাক থাকবে, মানে ঘুরে ঘাড়ে শান্তি পাবেন আপনি। মালয়েশিয়ার এই কুয়ালালামপুর হচ্ছে কিন্তু ঠিক সেরকমই একটা শহর। সালামত দাতাংকে ইনভার্টেড কামার মধ্যে লিটল ইন্ডিয়া, এটাই হচ্ছে লিটল ইন্ডিয়া বা ব্রিকফিল্ডস, মালয়েশিয়াতে ইন্ডিয়ান কলোনি। যারা সন্ধ্যাবেলায় বেরিয়ে স্ট্রিট ফুড ট্রাই করবেন, তারা কিন্তু লিটল ইন্ডিয়াতে অবশ্যই আসবেন। এখানে স্ট্রিট ফুডের দোকান প্রচুর রয়েছে। দাহি পুরি, অরিজিনাল পানিপুরি, চিজ পানিপুরি, চকলেট পানিপুরি, সব ফুচকার দোকান এখানে রয়েছে। यहाँ पर जितने दुकानें वगैरह है सब इंडियन। এখানে তো প্রথমত দক্ষিণ ভারতীয় গান, আর যত রকম আইটেম আছে সব হচ্ছে ভারতীয়। বিস্কুট ফিস্কুট সব কিছু। 1 কিলো চিনি, এটার দাম হচ্ছে 2.85 রিঙ্গিত, 5 টাকা 50 পয়সা কিলো চিড়ের দাম। এটা হচ্ছে বাসমতি রাইস, এটা হচ্ছে ওই 13 রিঙ্গিত 1 কিলো 7.5। এখানে আলু হচ্ছে 3.5 টাকা কিলো। এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো অনেক রয়েছে, তো বিকালবেলা একটু খেতে ইচ্ছা করছে চা। জীবনটাও আশা হতাশায় ডোবা, আর গাধা হয়ে ঘুরে বেড়াচ্ছি, কোথায় পাবো আমার ধোবা। এই যে এত কাপ ভর্তি চা না, চায়ের কাপ যখনই ভর্তি হবে না, তখনই চায়ের কোয়ালিটি মানে ডিক্রিজ করতে শুরু করবে। জলই তো বেশি দেয়, এত চা কে দেয় ভাই? 2 রকম চা আছে, একটা হচ্ছে লোকাল চা, নর্মাল চা, একটা হচ্ছে মাদ্রাসি চা। যদি আপনি ওই রকম চা পেতে চান, গরুর দুধের চা হবে, ঘন চা হবে, স্ট্রং, তার দাম হচ্ছে 5 রিঙ্গিত, আর সেটা এখানে বলতে হবে মাদ্রাসি চা। আমি আগেও বলেছি মালয়েশিয়া কিন্তু ইসলামিক কান্ট্রি। কুয়ালালামপুর শহরে কিন্তু ইসলাম ধর্মের মানুষ প্রচুর রয়েছে, কিন্তু এই লিটল ইন্ডিয়া যে জায়গাটায় আমরা ঘুরছি, এখানে কিন্তু হিন্দু মন্দিরও রয়েছে। মানে দক্ষিণ ভারতীয় যে সমস্ত দেবতা দেবী আছেন তাদের যেরকম মন্দিরও রয়েছে, তেমনি কিন্তু বেশ কিছু চার্চও রয়েছে। তা এই চার্চগুলোর মধ্যে সবথেকে পুরনো 1896 সালে নির্মিত হচ্ছে মেথডিস্ট চার্চ। এটা এই অঞ্চলের সবথেকে পুরনো চার্চ। কুয়ালালামপুরের এই লিটল ইন্ডিয়া চত্বরে একটা বিখ্যাত জিনিস আছে, এটার জন্য কিন্তু এই জায়গাটা আরও স্পেশাল। সেটা হচ্ছে ব্লাইন্ড ম্যাসাজ। এখানে যারা বডি ম্যাসাজ করে তারা হচ্ছে অন্ধ।
অন্ধরা এখানে বডি ম্যাসাজ করে। 8 ঘন্টার জন্য ম্যাসাজ যদি করাতে চান পড়বে হচ্ছে 38, 1 ঘন্টার জন্য হচ্ছে 58, 1.5 ঘন্টার জন্য 80। এখানে সমস্ত রেট রয়েছে। আর এখানে যেসব স্টাফরা রয়েছে তারা কিন্তু সবাই প্রায় অন্ধ। তো এখানে এটা খোলার টাইম হচ্ছে সকাল 10টা এবং ক্লোজিং টাইম হচ্ছে রাত্রি 10টা, 12 ঘন্টা খোলা থাকে। বাট আমি মাসাজ করালাম এখানে, রেটও ঠিকঠাকই আছে এবং ট্র্যাডিশনাল মাসাজ, ঠিক আছে, খুবই ভালো এটা এখানে, খুব পপুলার। আগামীকাল সকালে যদি সময় পাই তাহলে একবার আসবো এখানকার মাসাজ করাতে। বডি মাসাজ করা খুবই দরকার আমাদের, অন্তত মাসে 2 বার তো দরকারই দরকার, আমাদের যে সমস্ত পেশিতে যে রক্ত সঞ্চালন হয় সেগুলো ঠিকঠাক রাখার জন্য। এদের মাসাজ পার্লারও আছে, স্পাও রয়েছে। যারা পিওর মাসাজ কিংবা স্পা করাতে চান তারা কোয়ালালামপুরে সেই জায়গায় আসবেন, আর যারা স্পা কিংবা মাসাজের নামে অন্যরকম কিছু বোঝেন তারা এই জায়গাটাকে স্বচ্ছন্দে অ্যাভয়েড করুন। সেরকম জায়গা এটা নয়। আবারও পা রাখলাম KL সেন্ট্রাল স্টেশনে। এখান থেকে টিকিট নিতে হবে পেট্রোনাস টাওয়ার যাওয়ার জন্য। ক্যাবেও যাওয়া যেত, বাট ক্যাবে খরচ বেশি। বাসেও যাওয়া যেত, বাট বাসে রাস্তায় জ্যাম হতে পারে। KL সেন্ট্রাল থেকে আবারও 2 টিকিট কেটে নিলাম KLCC যাওয়ার। KLCC হচ্ছে পেট্রোনাস টাওয়ারের নিয়ার স্টেশন। ছোটো 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 দাঁড়া ট্রেন, দাঁড়া ট্রেন, দাঁড়া ট্রেন, দাঁড়া ট্রেন, দাঁড়া ট্রেন, দাঁড়া ট্রেন, দাঁড়া, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বন্দে ভারতের যে ক্যাব রাইড হয় না, অনেকটা এরকমই। পিছন থেকে পুরো ট্র্যাক দেখা যাচ্ছে, যে ট্র্যাক ধরে ট্রেনটা চলছে। এই হচ্ছে KLCC স্টেশন, আমরা এখানে আছি। আমাদের বেরোতে হবে গেট নাম্বার B দিয়ে। আর এখানেই রয়েছে হচ্ছে এই পেট্রোনাস টাওয়ার, টুইন টাওয়ার যেটা মালয়েশিয়ার। আর এইদিকে হয় হচ্ছে সাউন্ড লাইট অ্যান্ড সাউন্ড শো। আর এখন টাইম হচ্ছে 9:46, আমাদের 15 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। এই টাওয়ারে এত লাইট না, আকাশটাও পুরো আলোয় আলোকিত হয়ে আছে। আর মেট্রোর এই স্টেশনটা যেহেতু এই দিকটা অন্ধকার, সেহেতু হঠাৎ করে তাকিয়ে কি সুন্দর লাগছে দেখুন ওপরটা। এর আগে দুবাইতে গিয়ে উঁচু উঁচু বিল্ডিং দেখে ঘাড় ব্যথা করেছি, এবার কুয়ালালামপুরের পালা। KLCC মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এলাম। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এসে এই রয়েছে কুয়ালালামপুরের টুইন টাওয়ার, টুইন টাওয়ারের একটা। আর এর পাশেই রয়েছে সুরিয়া KLCC। এদিক দিয়ে আমাদের ঢুকতে হবে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। ঘাড় ব্যথা হয়ে গেল এত উঁচু বিল্ডিংয়ের দিকে তাকাতে। ঠিক এরকমই হয়, আমি ক্যামেরা দেখাচ্ছি কিন্তু আমরা যখন দেখি উঁচু দিকে তাকিয়ে এরকমই লাগে। এইসব দেখেই আমার মনটা উড়াধুরা হয়ে গেল। আবার শপিং মল, লেডিস পার্টসের দুর্দান্ত সব দোকান এখানে, আর দুর্দান্ত কালেকশান। দামও সেরকমই হবে। আমার বাড়ির লোক বলেছে আমার জন্য একটা ব্যাগ কিনে নিয়ে এসো। যাওয়ার সময় ধর্মতলা থেকে একটা ব্যাগ কিনবো আর এখান থেকে একটা প্যাকেট চেয়ে নিয়ে নেবো। এই নাও বেবি, তোমার জন্য ব্যাগ নিয়ে এসেছি, বিদেশি ব্র্যান্ডের ব্যাগ। বেবি খুশি? সব খুশি। আর এক্সিট করার পর সামনে এই যে এত টুরিস্টদের ভিড়। আপনারা হয়তো ভাবছেন যে এত কষ্ট করে শুধু এই ফাউন্টেন দেখানোর জন্য, মিউজিক শোনানোর জন্যই আমাদেরকে নিয়ে এলেন, ভিডিওতে অপেক্ষা করালেন। বাট সেটা নয়, ফাউন্টেনটা ওইদিকে। বাট যদি আমরা ক্যামেরাটাকে আমাদের ওইদিকে ঘোরাই, এই যে ফাউন্টেন শোটা এখানে হচ্ছে না, এটা কিন্তু এখানে 3 টাইম হয়। প্রতিদিন রাত 8টা, রাত 9টা, রাত 10টা। তো যে কোনো একটা শিফটে কিন্তু আপনারা আসবেন। এখানে এরকম বসার জায়গা আছে, হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর জায়গা। এই যে টুকটাক খাবার নিয়ে এখানে বসে পড়ুন, এই ফাউন্টেন শো দেখুন। আর যদি ইচ্ছা কখনো ঘাড় ঘুরিয়ে দেখে নিন কুয়ালালামপুরের এই টুইন টাওয়ার। এখন সময় হচ্ছে রাত্রি 11:20। আমরা ফিরবো আমাদের অ্যাপার্টমেন্টে। আর তার আগে ডিনার করতে হবে, কারণ গিয়ে ভাত রান্না করার মতো এনার্জি নেই ঘুরে ঘুরে। পেট্রোনাস টাওয়ারের আশেপাশে কিন্তু 7-Eleven শপও রয়েছে, তেমনি কিন্তু এখানে রেস্টুরেন্টও রয়েছে এবং সব রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে। গতকাল যেরকম খাবার দাবার খেয়েছিলাম ওরকম। আর এই পরোটাগুলো, এই রুটি চানাই বা রুটি কানাইগুলো এতটাই টেস্টি না, এগুলো এমনি খাওয়া যাবে, 1 কাপ চা হলে হয়ে যাবে। আর এই রেস্টুরেন্টগুলোতে না প্রচুর ভিড় এত রাতে, মানে এখানে খাবার দাবারের দামটা ঠিকঠাক, তো কম বলবো না, ঠিকঠাক। রুটি চানায় তো দিয়েই গেছিলো, এর সঙ্গে দেখুন দিয়েছে হচ্ছে তন্দুরি চিকেন হাফ প্লেট। তো এরকম হচ্ছে হাফ প্লেট তন্দুরি চিকেন, ও হাফ নিয়েছি, আমি হাফ নিয়েছি। এর সঙ্গে রয়েছে পুদিনা চাটনি, আর রয়েছে মেয়োনিজ, লেবু রয়েছে, শসা রয়েছে। মালয়েশিয়াতে খাবার দাবার যেরকম না, সত্যি ভালো। এখানে আমাকে রান্না করতে হলো না। এখন পরের যে দূর দেশে যাবো সেখানে দেখা যাক কেমন খাবার দাবার হয়। রাত 11:54। সারাদিন ভালো ওয়েদারের পর আবারও শুরু হয়েছে বৃষ্টি। আর এখানে আমাদের টোটাল সব নিয়ে বিল হলো হচ্ছে
28 রিঙ্গিত ছুট লাগাই, 21 মিনিট হাতে আছে। কারণ মেট্রো যদি চলে যায়, শেষ ট্রেন চলে যায়, তখন আমাকে ক্যাবে ফিরতে হবে, ক্যাবে আবার খরচ বেশি। এই কাঁঠালের মতো বিখ্যাত ফলটা হচ্ছে দুরিয়ান। দুরিয়ানের যে সাংঘাতিক গন্ধ না, এখানে মেট্রোতে এই ট্রেনগুলো চলছে, ওখানে লেখা আছে দুরিয়ান নিয়ে ট্রাভেল করা যাবে না, নট অ্যালাউ। কাল সকালে বৃষ্টি না হওয়ালেই ভালো, মানে কালকে সকালে বৃষ্টি হলে চাপ হয়ে যাবে। মেট্রো পাবো তার জন্য ছুটে ছুটে এলাম, বাট এখানে এসে দেখছি মেট্রোর যে গেট সেটা বন্ধ করে দিয়েছে। দেখছিলাম যে মেট্রো আছে, অ্যাপে দেখাচ্ছিল, বাট এখানে এসে গেট বন্ধ। এটা কিন্তু আপনাদের জানা থাকলো যে রাত্রি 11:30টার পর থেকে কিন্তু সব রুটের কথা জানি না, বাট এই যে রুটটা এখান থেকে যে আমরা যাবো কেএল সেন্ট্রাল বা বানসার, ট্রেন বন্ধ। লাগাতার টিপ করে বৃষ্টি পড়ছে, ঘড়ির কাঁটা তার জায়গা পরিবর্তন করছে। এখন রাত 12:07 হয়ে গিয়েছে। ভেবেছিলাম রাত 10টার সময় ফিরে গিয়ে ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি, এবার সেটা হলো না। আমরা ওয়েট করছি, গ্র্যাব বুক করলাম, গ্র্যাব আসছে, সময় লাগবে খানিকটা। রাত্রি যখন 11:30 পার করেছে ঘড়ির কাঁটা, এই যে আমাদের কুয়ালালামপুরে যে টুইন টাওয়ার রয়েছে না, পেটানোস টাওয়ার, এই টাওয়ারে কিন্তু সব লাইট অফ করে দেওয়া হলো। যেটা একটু দেখাচ্ছিলাম, প্রচুর লাইট জ্বলছে, সাদা হয়ে আছে। এই টাওয়ারে কিন্তু সব লাইট অফ, পুরো এখন অন্ধকার। এখন এমনি বিল্ডিংয়ের সাথে আর টুইন টাওয়ারের কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে ঠিক টুইন টাওয়ারের সামনেটা, এই রাস্তা দিতে হবে। এই হচ্ছে সেই যাওয়ার রাস্তা, টুইন টাওয়ারে যাওয়ার রাস্তা। এই টুইন টাওয়ারে কিন্তু ওঠা যায়, এখানে কিন্তু অবজারভেশন ডেক রয়েছে। কিন্তু টুইন টাওয়ারে আমরা উঠবো না, আমরা উঠবো হচ্ছে এটারও বেশি যেটা আছে, কেএল টাওয়ার, কুয়ালালামপুর টাওয়ার। টুইন টাওয়ারের থেকে ওটা উঁচু, ওটাই বুক করেছি অনলাইনে, ওটাই কালকে আমরা উঠবো। আর যদি কালকে একবার সকালে সময় পাই, তাহলে এই টুইন টাওয়ারটা দেখতে আসবো। দিনের আলো কীরকম লাগে, ওই ছবি টবি তোলার জন্য। যেরকম আমরা দেখি না যে 20 তলা 25 তলা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কোনো কোম্পানির অফিস থাকে, অনেকে বাসও করে, সেখানে রেস্টুরেন্ট থাকে, এগুলোও ঠিক তাই। উচ্চতা বেশি, সেই জন্যই নাম হয়ে গেছে, এবং তাকে আলো টালো দিয়ে সাজানো হয়েছে। সেটাই একটা দেশের আর কি টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট হয়ে আছে, টুইন টাওয়ার, টুইন টাওয়ার। আর এখন টাইম হচ্ছে রাত্রি 12:18। আশা করছি রাত 12:30 বা 1:45টার মধ্যে, এবার তার আগেই হয়তো পৌঁছে যাব আমাদের গন্তব্যে। শেষ করলাম আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের পর্বে, যে পর্বে আমরা যাব হচ্ছে মালয়েশিয়ার ট্রেন ধরে পেনাং। আগেও বলেছি যে আমার গল্পের ট্রেন ব্লগ অবশ্যই থাকবে, একটা লং ট্রেন জার্নি থাকবে, এখানকার যে এক্সপ্রেস ট্রেন জার্নি। মালয়েশিয়া ট্রিপ সংক্রান্ত বা কোনো ট্রিপ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তো আপনারা আমাকে ইমেল করতে পারেন, অথবা আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। ইনস্টাগ্রাম, ইমেল লিঙ্ক দুটোই দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং সেই সাথে আমাদের এই পর্বের সমস্ত খরচও। সবাইকে টাটা, গুড নাইট।